আর্মি, বিএসএফ, সিআরপিএফ এ যারা দেখবেন জব করে তারা অনেক টাকা মাইনে পায়, তবুও তারা মাসের শেষে কেন ভিখারি হয়ে যায়? তাদের কাছে কেন পয়সা থাকে না? তারা কেন ভিখারির মতো তাদের লাস্টে অবস্থা হয়ে যায়? আজকের এই ভিডিওতে আমরা সেই বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটা যারা এসএসসি জিডি 2025-এ সিলেকশন হয়েছে তারাও শেষ পর্যন্ত দেখবে, এবং যে সমস্ত আমার বন্ধু ভাইরা ফোর্সে চাকরি করছো তাদের কাছে যদি এই ভিডিওটা যায়, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কী কী কারণে, কী কী ভুলের কারণে ডিফেন্সে যারা চাকরি করে তারা পয়সা জমাতে পারে না এবং তারা লাস্ট অবস্থায় ভিখারির মতো অবস্থা হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলি বলবো সেগুলো যদি ঠিক মতো তোমরা পালন করো তাহলে তোমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। যে সমস্ত ভাইরা চাকরি করতে যাচ্ছ বা যারা এসএসসি জিডিতে সিলেকশন হয়েছো, তোমরা যদি এই ভুলগুলোকে এড়িয়ে চলতে পারো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎটাও আরও বেশি সুন্দর হবে। তাই সময় নষ্ট না করে ভিডিও দেখে যাওয়া যাক। তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল, আমি রয়েছি বিশাল। আপনাদের কাছে বা তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ, তোমরা যারা যারা ভিডিও দেখছো আমার ডেলি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসায় আমি 10,000-এর পরিবার পূর্ণ করেছি। কিন্তু তোমরা এরকমভাবে আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি একদিন 100K বা 100K এর পরিবার পূর্ণ করতে পারবো। তাই তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা ভিডিওটা দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করবে কি না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকবে। তাই চলো টপিকে যাওয়া যায় সময় নষ্ট না করে। দেখো, ফোর্সে যারা চাকরি করে, সেটা বিএসএফ হোক, সিআরপিএফ হোক, আর্মি হোক, যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করুক না কেন, তাদের কিন্তু মাইনেটা কিন্তু যথাযথভাবে যথেষ্ট। আমিও একজন চাকরি করি, আমারও কিন্তু মাইনে কিন্তু যথেষ্ট, কিন্তু তবুও কিন্তু দেখবে মাসের শেষে সবারই অবস্থা কিন্তু করুণ হয়ে যায়। এর পিছনে কিন্তু কয়েকটা কারণ রয়েছে, আর সেই সমস্ত কারণগুলি আমি একটা একটি করে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, আর তার সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যায়ে সেই সমস্ত কারণগুলো আমি বলে দেবো। দেখো, প্রথমত ডিফেন্সের যারা চাকরি করে তাদের বয়সটা থাকে কত? 18 থেকে 23। ডিফেন্সে যারা আসে 18 থেকে 23, যে বয়সটাতে মানুষের কিন্তু যে সমস্ত যারা অ্যাডাল্ট হয় তাদের হাতে কিন্তু পয়সা, যারা এই ডিফেন্সের চাকরি করে তাদের হাতে যথাযথভাবে প্রচুর পয়সা চলে আসে, মাইনে পায়। অতএব তারা সেই পয়সাটা অল্প বয়স থাকার জন্য পয়সাটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে না। এটা কিন্তু সব থেকে প্রধান কারণ। এদের মধ্যে আমি কিন্তু বলছি না এদের সবাই ইউটিলাইজ করতে পারে না। ম্যাক্সিমাম 80% যারা ডিফেন্সের চাকরি করে অল্প বয়সে চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু পয়সাটাকে ঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারে না। এর ফলে কী হয়, তাদের কিন্তু অবস্থা লাস্টে খারাপ হয়ে যায়। তাই আজকে যে সমস্ত আমার ভাই বোনরা চাকরি পাচ্ছ বা যারা চাকরি নতুন নতুন পেয়েছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সেভিংস করতে, যেদিন থেকে চাকরি পাচ্ছ সেদিন থেকে তোমার যে মাইনে, সেই মাইনে থেকে কমসে কম 30 থেকে 50% পর্যন্ত সেভিং করতে শেখো। যদি তুমি 30 থেকে 50% যেদিন থেকে চাকরি পেয়েছো সেদিন থেকে যদি তুমি সেভিং করতে শেখো তাহলে তোমার লাইফে কোনো কষ্ট আসবে না। প্রথম পয়েন্ট এটা। তাই তোমাদের সেভিংস যে প্ল্যান বা সেভিংসের যে জ্ঞান সেটা থাকা কিন্তু একান্তই জরুরি। 2 নম্বর হলো অতিরিক্ত ইএমআই চাপ। আজকালকার যুগে সব থেকে বড় যেটা ফোর্সে যারা চাকরি করে তারা অতিরিক্ত তার মাইনে থেকে তার ইএমআই এর বেশি হয়ে যায়। এর ফলে তার যে সেভিং সেটা হয়ে যায় জিরো। এবার বলবো কেন। দেখো, একটা ছেলে যখন সে চাকরি পাচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে, তার কিন্তু সব কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকে। সে আজকে তার অ্যাপেলের আইফোন, কালকে তার বুলেট গাড়ি, পরশু তার R150 গাড়ি, তার 4 চাকা, বিভিন্ন রকম শখ তার বাড়তেই থাকে। এই যে শখের জন্য তার যে ইএমআই, সেই সমস্ত জিনিসগুলো কিনছে, ম্যাক্সিমাম সে ইএমআই কেন। ইএমআই কেনার পর তার যে সেভিংস যে সে পড়বে, তার যে মাইনে, সে মাইনের থেকে তার ইএমআই বেশি হয়ে যাচ্ছে। এর ফলে সে আর পয়সা জমাতে পারছে না। তাই যে সমস্ত ভাইরা আমার নতুন নতুন চাকরিতে যাবে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের যেটা জরুরি, নেসেসারি, যদি তোমার একটা অ্যান্ড্রয়েড, সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোনে যদি হয়ে যায়, অ্যাপেল ফোন কিনতে যেও না। যদি তোমার একটা নর্মাল বাইকে হয়ে যায়, তুমি অতিরিক্ত পয়সা খরচা করে বুলেট কিনতে যেও না। যে টাকাগুলো তুমি খরচা করে অ্যাপেলের আইফোন, বুলেট, 4 টাকা আননেসেসারিলি কিনছো, সে টাকাটা এখন থেকে জমাতে শিখো। মিনিমাম 30 থেকে 50% পয়সা জমাতে শেখো। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যে সমস্ত ভাই বোনরা নতুন নতুন চাকরি পাবে, তোমাদের কাছে দেখবে বারবার ফোন আসবে বা আমার কমেন্ট বক্সে এখন থেকেই কমেন্ট আসবে, স্যার চাকরি পাওয়ার কতদিন পর লোন পাবো। দেখো, যেদিন থেকে তুমি চাকরিতে জয়েন করবে, তোমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকতে লাগবে, তোমার নাম্বারে দিনে কমসে কম 50 থেকে 60টা ফোন আসবে। আমি অমুক ব্যাংক থেকে বলছি এত লাখ টাকা আমি পার্সোনাল লোন পাবে, আমি অমুক ব্যাংক থেকে বলছি এত লাখ টাকা লোন পাবে। এই যে লোনের ফাঁদে পড়ে মানুষ কিন্তু পয়সা তুলে নেয়, কিন্তু সেই লোনের যে ইএমআই, একটা মোটা রকম অঙ্ক তোমার মাইনে থেকে কেটে যায়। তাই এই যে লোনের ফাঁদ, অবশ্যই লোন দরকার যদি তোমার বাড়িতে কোনো জমি জায়গা কিনতে হয়, বা তোমার বাড়িতে যদি কোনো বোনের বিয়ে থাকে,
বা বাইরে যে কোনো প্রয়োজন থাকে অবশ্যই লোন নাও, কিন্তু সে লোন নিয়ে সে ঋণ নিয়ে ঘি খাওয়ার মতো কাজ করো না। লোন যদি তোমার দরকার হয়, যতটুকু দরকার হয় ততটুকু নেবে। তোমার কাছে ব্যাংকওয়ালার দিনে 50 বার ফোন করুক না কেন, তোমার মাথার মধ্যে তোমাকে সব সময় রাখতে হবে যে আমাকে 30 থেকে 50% পয়সা সেভিং করতে হবে। আজকে কেন এই কথাগুলো বলছি জানো? কেন আজকে আমরা যখন চাকরি পেয়েছিলাম আমাদেরকে বোঝানোর মতো কেউ ছিল না, আর এই ভুলগুলো আমরা সব নিজেরা উপরে এসেছি, আমি করে এসেছি। তাই পয়সা জমাতে না পারলে ইন ফিউচারে কী অবস্থা হয় সেই জিনিসগুলোর সম্মুখীন আজকে আমরা হচ্ছি বা আমি হচ্ছি। তাই যে সমস্ত ভাই বোনরা এখন চাকরি পাচ্ছ, যারা চাকরিতে জয়েন করছো, তোমাদেরকে এই ভিডিও মারফতে আমি এটাই বলতে চাই, চাকরিতে যেদিন থেকে ঢুকবে চাকরির পয়সাটা কিন্তু সহজ নয়। অনেক কষ্ট করার পর মাসের শেষে মাইনেটা পাও। সেই পয়সাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে শেখো। দেখো, চাকরির ইএমআই যদি তুমি যত বেশি তুমি ব্যাংকে লোন নেবে, যত বেশি তোমার সব পূরণ করার জন্য ইএমআই করবে, তোমার সে মাইনে থেকেই তো মাইনাস হবে। তাই ইএমআই এবং লোনের চক্কর থেকে দূরে থাকবে। তার পরবর্তী পয়েন্ট যেটা হলো যে আজকাল দেখবে যে আইপিএল, ড্রিম11, তারপর বিভিন্ন রকম যে অ্যাপসগুলো আছে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সমস্ত যে জায়গাতে মানুষ কিন্তু না জেনে না বুঝে মানে জুয়া খেলার মতো পয়সা ইনভেস্ট করছে। ফোর্সে যারা চাকরি করে পয়সা ইনভেস্ট, আমি নিজের চোখে দেখছি আজকালকার যুগে সব থেকে বড় প্রবলেম এটা। যারা ফোর্সে চাকরি করছে তারা কিন্তু দিনের পর দিন এইখানে পয়সা লাগিয়ে পয়সাকে মিসইউজ করছে। দেখো, একটা কথা বলি, যারা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করে তাদের কিন্তু প্রচুর জ্ঞানের প্রয়োজন হয়। একটা স্টক তুমি কিনবে, সেই স্টককে কিনতে গেলে তোমার প্রচুর নলেজের প্রয়োজন হয়। তাই সেই সমস্ত নলেজ না অর্জন করে তুমি সেখানে যদি ইনভেস্ট করো, তোমার কিন্তু সেই পয়সা কিন্তু বরবাদ হয়ে যাবে। তাই যে সমস্ত ভাই বোনরা আবার তোমরা চাকরি পাচ্ছ, তোমাদের কাছে একান্তই অনুরোধ, তোমরা ওই ড্রিম11 বা স্টক মার্কেটে অযথা পয়সা ইনভেস্ট করবে না। সেখানে পয়সা ইনভেস্ট করা থেকে যে পয়সা তুমি ইনভেস্ট করছো সেই পয়সাটা সেভিং করার চেষ্টা করো। আজকে যদি তুমি সেভিং করো, তুমি পরবর্তীকালে আমার এই ভিডিওটা খুলে দেখবে, যদি তোমাদের কাজে লাগে একটা থ্যাঙ্কস লিখে রেখে যাবে। তাই অযথা পয়সা শেয়ার মার্কেট বা ড্রিম11 এই সমস্ত জায়গায় পয়সা ইনভেস্ট করবে না। পয়সা না জমানোর আর একটি যেটা কারণ হলো পারিবারিক চাপ। দেখো, ফোর্সে যারা চাকরি করতে আসে, আমি তুমি বা সাধারণ যে সমস্ত ভাইরা চাকরি পেয়েছো, সবাই কিন্তু মিডিল ক্লাস আর লোয়ার ক্লাসের মধ্যে কিন্তু আমরা ডিপেন্ড করি। আমরা মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাস কাছ থেকে কিন্তু আসি। আমরা কোনো বড়লোক বাপের বেটারা এই ফোর্সের চাকরিতে খুব কমই আসে, আদানি আম্বানি ছেলেরা আসে না। তাই এই যে আমরা মিডিল ক্লাস আর লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে যারা যখন আসি, আমাদের কাঁধে কিন্তু একটা বিরাট একটা দায়িত্ব বা কর্তব্য থাকে। পারিবারিক মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, ভাইয়ের পড়াশোনা, বোনের পড়াশোনা, মায়ের চিকিৎসা, বাবার চিকিৎসা, বিভিন্ন রকম একটা কর্তব্য থাকে। অবশ্যই সেই কর্তব্যগুলো থাকা দরকার, সবাইকেই তাদেরকে দেখার উচিত। কিন্তু তাদের সমস্ত কিছু কর্তব্যর পরেও তোমাকে সর্বপ্রথম একটা কথা ভাবতে হবে যে তোমাকে আগে তোমার সেভিংসের টাকাটা তুলে নিতে হবে। তুমি যখন মাইনে পেলে, তোমার মাইনের 30 থেকে 40% টাকা তুমি সেখানে আগে সেভিংস করো, তারপর তুমি তোমার ফ্যামিলিকে টাকা দাও। তাতে কি হবে, তোমার সেভিংসটা ঠিক থাকবে। যারা চাকরি করে তারা কিন্তু বন্ধু বান্ধবের পিছনে আননেসেসারি প্রচুর পয়সা খরচ করে। এমনও আছে, আমরাও নিজে যখন চাকরি পাই নতুন নতুন, তারা 1 মাসের ছুটি গেলে 1 লাখ 1.5 লাখ টাকা ফালতু বন্ধুদের পিছনে উড়িয়ে দেয়। তাই যারা বন্ধুদের পিছনে ফালতু পয়সা খরচা করো, বা যারা ফালতু পয়সা, যারা চাকরি পাচ্ছ, বন্ধুদের পিছনে কখনো ফালতু পয়সা খরচা করবে না। বন্ধুদের পিছনে খরচা করো, কিন্তু ফালতু খরচা যেমন কেমন, তোমাকে হয়তো তোমার বন্ধুরা বলবে যে আসার সময় আমার জন্য অমুক মদ নিয়ে আসিস, অমুক মদ নিয়ে আসিস, এত বোতল মদ নিয়ে আসিস। এই জিনিসগুলো থেকে দূরে থাকবে। দেখো, তোমাকে মদটা তুমি কিন্তু ফ্রিতে পাও না। তোমাকে মদটা কিনতে গেলে তোমাকে ক্যান্টিন থেকে পয়সা দিয়ে কিনতে হয়। আর তারা কিন্তু কীভাবে বলো তো, মদটা ফ্রিতে পাও। তাই তাদের পিছনে এসে আননেসেসারি ফালতু পয়সা খরচা করা থেকে সে পয়সাটা সেভিং করো। সেভিং কীভাবে করবে? আজকালকার যুগে মিউচুয়াল ফান্ড আছে, পোস্ট অফিসে আছে, বিভিন্ন জায়গায় তুমি পলিসি করো, বিভিন্ন জায়গায় তুমি পয়সা ইনভেস্ট করতে শেখো। আর ইনভেস্টটা কিন্তু সেই স্টক মার্কেট বলেন না, তুমি যেখানে সেফ জায়গায় পয়সা ইনভেস্ট করো। ফালতু জায়গায় শেয়ার মার্কেটে পয়সা লাগাতে যাবে, তোমার পয়সা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাই বন্ধু বান্ধবদের পিছনেও ফালতু পয়সা খরচা করার থেকে তুমি সেই পয়সাটাকে সেভিং করো। তারপর আর একটা কারণ, ফোর্সে যারা চাকরি করে তারা কিন্তু ফোর্সে যখন চাকরিতে ঢুকে যায়, তারপর যখন তারা 2-3 বছর যখন তাদের চাকরি হয়ে যায়, এবং যারা এখন চাকরি করছে সেই সমস্ত ভাই বোনদের নেশার কারণেও অনেক পয়সা বরবাদ করে ফেলে। নেশা বলতে মদের নেশা।
দেখো, ফোর্সে যারা চাকরি করে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু মানে কিছু লোক আছে ফোর্সে যারা চাকরি করে তাদের মধ্যে কিছু লোক আছে তারা কিন্তু প্রতিদিন মদ্যপান করে। এবং মদ্যপান প্রতিদিন তোমাকে ক্যান্টিন থেকে তোমাকে তো প্রতিদিন মদ দেবে না। একটি ক্যান্টিনে একটা রামের বোতলের দাম হলো 120 টাকা থেকে 130 টাকা, কিন্তু তোমাকে সেই ক্যান্টিন থেকে তো প্রতিদিন মদটা দিচ্ছে না। প্রতিদিন তুমি যদি মদ খাও তাহলে তুমি মদটা তোমাকে বাইরে থেকে কিনে আনতে হবে। এবার একটি মদের দাম, তুমি হয়তো বর্ডারে কোনো জায়গায় বসে আছো, তোমাকে ব্লাডে কেউ মদ এনে দিল, সেই মদের বোতলের দাম নেবে 1000 টাকা থেকে 800 টাকা, এবং তুমি সেই 1000 টাকা 800 টাকা দিয়ে তুমি ব্ল্যাকে মদ কিনে খাও, তাহলে মাসে তোমার মদের পিছনে 10,000 টাকা চলে যাচ্ছে। তাই যে সমস্ত ভাই বোনরা চাকরি পাচ্ছ বা যারা চাকরি করছো, তারা যে সমস্ত ফালতু নেশার পিছনে যে পয়সা খরচা করছো, সেই পয়সাটা কোনো এসআইপি বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, তোমার জীবনে অনেক বেশি উন্নতি হবে। তাই যে সমস্ত ভাইরা আমার চাকরিতে যাচ্ছ নতুন, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে পয়সাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে, পয়সা সেভিংস। আর পয়সা সেভিং করার জন্য তোমাকে যে কাজগুলি বললাম, তো অতিরিক্ত যেটা ফালতু খরচা নেশা এইসবগুলো থেকে দূরে থাকবে। আজকে যদি তুমি পয়সা সেভিংস করো, কালকে তোমার জীবন সুন্দর সুখের হয়ে উঠবে। নাহলে আজকে তুমি একা আছো, কালকে তুমি বিয়ে করবে, তোমার ফ্যামিলি হবে, বাচ্চা হবে, তখন কিন্তু পয়সার অ্যামের